বন্ধুরা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কুকর্ম একের পর এক ফাঁস হচ্ছে। সুন্দরী কোটার উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা তিনি এক ইন্টারভিউ এমন কথা বলে ফেলেন যা ভাইরাল হয়ে যায়। তিনি বলেন, ইচ্ছা করেই অন্তর্বর্তী সরকার জামাতকে ক্ষমতায় আনেনি এবং তারা কখনোই চায় না জামাত মেইনস্ট্রিম ক্ষমতায় আসুক। আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদে, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইনস্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইনস্ট্রিম হতে দেই নাই। এই সকল উপদেষ্টাদের একের পর এক কুকর্ম ফাঁস হচ্ছে এবং তারা একের পর এক দেশ ছেড়ে পালাচ্ছে। তারা প্রায় সবাই দেশ ছেড়ে পালাতে ব্যস্ত হয়ে পড়েছে। কোনো কোনো উপদেষ্টা ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, আবার কেউ যে কোনো মুহূর্তে আখের গুছিয়ে পাড়ি দিবে। আজকের ভিডিওতে জানতে পারবেন কেন উপদেষ্টারা দেশ ছেড়ে পালাতে মরিয়া হয়ে উঠেছে, তারা কি এমন অন্যায় করেছে, দেশের মানুষের সাথে তারা কি করেছে, কিছুদিনের মধ্যে কে কে পালাবে সেটাও বলে দেব আজকের ভিডিওতে। বন্ধুরা, বেঈমানদের শেষ পরিণতি কি হয় তাই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। সংসদ ভবনে যখন শপথ অনুষ্ঠান চলছিল তখন একপাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন আসিফ নজরুল এবং সৈয়দ রিজওয়ানা। এই দুইটাই হচ্ছে জাতীয় বেঈমান। তাদের সামনে দিয়ে বিএনপির বাঘা নেতারা গটগট করে হেঁটে যায়, কিন্তু বিএনপির কেউ তাদের পাত্তা দিল না। বেচারা আসিফ নজরুল এবং রেজওয়ানা হাসান ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, আব্বারা কেউ ডাকলো না। এমনকি এই অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও দাঁড়িয়েছিল, তাকে কেউ পাত্তাও দিল না। খারাপ কাজ করলে এমনই হবে, কেউ মুখে থুতু দিয়ে যাবে না। এমনকি পুলিশের সাধারণ সাব ইন্সপেক্টর তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এরা এখন ব্যবহার করা টিস্যু। যে পুলিশ কয়েকদিন আগেও তাকে স্যালুট দিত, মাথায় করে রাখত, আজ তারা এখন ধাক্কা দিচ্ছে। এই সকল উপদেষ্টারা এখন ইউজড অ্যান্ড থ্রু, সহজ বাংলায় অবহেলিত পচা মাল। এরা শুধু বিএনপির কাছে অবহেলিত নয়, সাধারণ জনগণের কাছেও এরা আজ বেঈমান হিসেবে পরিচিতি পেয়েছে। অথচ পেছনের গল্পে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিল তখন তাদের প্রতি মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা অনেক বেশি ছিল। ডক্টর ইউনূসের ক্যাবিনেটের সবাইকে মানুষ মন থেকে ভালোবাসত। মানুষ ভেবেছিল তারা দেশের মানুষকে বাঁচাবে। এরা জুলাইয়ের তান কর্তা, কিন্তু তাদের কাজকর্মে ভালোবাসায় ছেদ পড়ল, সম্পর্কে ছেদ পড়ল তাদের ক্ষমতার লোভে, ব্যক্তি স্বার্থে এবং বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে। মানুষ যে আশা নিয়ে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, এই উপদেষ্টারা সেই রক্তের উপর দাঁড়িয়ে নিজেদের আখের গুছিয়েছে। এরকম ঘটনা ঘটেছিল গত বছর ডক্টর ইউনূস সেই বিতর্কিত লন্ডন বৈঠকের পর। তখনই সবকিছু ফিক্সড হয়ে যায়। লন্ডনে পর্দার আড়ালে মাস্টার প্ল্যান যখন সাজানো হয়, আই হ্যাভ এ প্ল্যান, তখন থেকে দেশের মানুষ ইউনূস সরকারকে সন্দেহ করতে শুরু করলো। মানুষ তখনই বুঝে গিয়েছিল এই সরকার আর নিরপেক্ষ নেই, তারা একটি নির্দিষ্ট দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে কাজ করছে। জুলাইয়ের ম্যান্ডেটকে লন্ডনের এসি রুমে বসে বিক্রি করে দিয়েছিলেন ডক্টর ইউনূস। তাই ডক্টর ইউনূসের উপদেষ্টারা ভালো করেই জানে দেশে থাকলে তাদের ভাগ্যে খারাপ কিছুই আছে, যার কারণে ইতিমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়েছে, আর কেউ যাত্রাপথে, কেউ আবার ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছে। ক্ষমতা ছাড়ার পরপরই তারা যেভাবে লাপাত্তা হয়ে গিয়েছে তাতে মনে হচ্ছে তারা জানতো যে তারা দেশের মানুষের সাথে কি লেভেলের বেইমানি করেছে। অনেকে ভাবছে এই উপদেষ্টারা কি শুধুই বিএনপির ভয় পালাচ্ছে? উত্তর হচ্ছে না, বিএনপির তো এখন মধুর চন্দ্রিমা চলছে। তারা কেনই বা উপদেষ্টাদের মারতে যাবে? কারণ তারা তো বিএনপির কথা মতোই চলেছে, কাজ করেছে। এই উপদেষ্টারা তো বিএনপিরই সেট আপ করা। এই সকল উপদেষ্টাদের দেশ ছাড়ার আসল কারণ হচ্ছে জনতার পিটুনি খাওয়ার ভয়। তারা ভালো মতোই জানে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করে তারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে এবং শহীদ হাদির মতো তরুণদের খুনিদের তারা বাঁচিয়েছে, তাতে করে সাধারণ মানুষের বুকে ক্ষোভের আগুন জ্বলছে। বিশেষ করে ইউনূস সরকারের প্রতি মানুষের যতটুকু ভালোবাসা ছিল সেটাও শেষ হয়ে যায় শহীদ ওসমান হাদির ইস্যুতে। হাদি হত্যার বিচারে যখন মানুষ রাস্তায় নামে, যখন যমুনা ঘেরাও করলো, তখন তাদের কথা শোনার বদলে উল্টো গণহারে পিটুনি দেওয়া হলো। খুনিদের বিচার না করে যারা বিচার চাচ্ছে তাদেরকেই পিটানো হলো। এবং শেষমেশ একটি নির্লজ্জ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ব্যাপারটা, এটা ইউনূস সরকার অনেক বড় ভুল করেছে এবং জাতির সাথে বেইমানি করেছে। এই জন্য সাবেক উপদেষ্টারা ভালো করে জানে রাস্তায় নামলে জনগণ যে জুতাপিটা বা গণপিটুনি দিতে পারে। আর এই ভয় থেকে অনেক উপদেষ্টারা এখন ব্যাগ গোছাচ্ছে। বন্ধুরা, একটা কথা আছে, জাহাজ যখন ডুবতে শুরু করে তখন সবার আগে ইঁদুররা পালাতে শুরু করে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর ঠিক এই দৃশ্যটাই আমরা দেখতে পাচ্ছি। ইঁদুররা জাহাজ
থেকে পালিয়ে যাচ্ছে। যারা গত 1.5 বছর ধরে এসি রুমে বসে জাতির সামনে লম্বা লম্বা নীতিবাক্য আউড়িয়েছে, তারা এখন একের পর এক চুপিসারে দেশ ছেড়ে পালাচ্ছে। চলুন এই তালিকায় কে কে আছে দেখে নে। নাম্বার 1, ডক্টর ইউনূস। ভিডিওতে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূস একা একা ট্রলি হাতে বিমানবন্দরে হেঁটে যাচ্ছে। নেই কোনো প্রোটোকল, নেই কোনো নিরাপত্তা প্রহরী। কোন দেশে যাচ্ছে সেটাও জানা যায়নি। কি হলো ডক্টর ইউনূসের সাথে? বিএনপির চামচামি করে কি পেল? দায়িত্ব ছাড়ার পরপরই ইউনূসের এই অবস্থা। বুঝতেই পারছেন, প্রধান উপদেষ্টার যদি এই অবস্থা হয় তাহলে বাকি ইঁদুরদের কি অবস্থা হবে। তবে অনেকে বলছে এটা আগের ভিডিও। যেটাই হোক, ডক্টর ইউনূস এখন ইউজ করা টিস্যু। তবে চারিদিকে শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস নাকি রাষ্ট্রপতি হবে। দেখুন, আমার বিশ্বাস হয় না, কারণ বাংলাদেশের ভাগ্য অতটাও ভালো না। বাংলাদেশের মানুষ যেটাই আশা করে সেটাতেই মুতে দেয় রাজনীতিবিদরা। তবে ডক্টর ইউনূসকে যদি রাষ্ট্রপতি বানানো হয় তাহলে এটা দেশের জন্য ভালোই হবে। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে আর দেশ ছেড়ে যাওয়ার সুযোগ নেই। নাম্বার 2, এমডি মাহবুব মোরশেদ। তিনি হচ্ছেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের এমডি। তার ঘটনা শুনলে হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারবেন না। তিনি গত 1.5 বছরে বাসুসকে ব্যবহার করে পুরোপুরি বিএনপির পক্ষে দালালি করেছে, আর সুযোগ পেলে জামাত ইসলামীকে ধুয়ে দিয়েছে। জামাত সম্পর্কে নেগেটিভ নিউজ করেছে, স্ট্যাটাস দিয়েছে। তিনি ভেবেছিলেন বিএনপির দালালি করলে বিএনপি ক্ষমতায় এসে তাকে মাথায় তুলে নাচবে, কিন্তু রেজাল্ট কি হলো? এখন সে বিএনপির লোকেরাই তাকে ঘাট ধরে মারধর করছে, আর তিনি এসে এখন মিডিয়ায় কান্নাকাটি করছে। দেখুন, এটাই হচ্ছে দালালদের আসল পরিণতি। যারা অন্যের হয়ে দালালি করে দিন শেষে সেই প্রভুরাই তাদের লাথি মেরে ডাস্টবিনে ফেলে দেয়। এটা ইতিহাস বলছে। তাই চেটে নয়, খেটে বড় হন। নাম্বার 3, ফয়েজ আহমেদ তৈয়ব। ইতিমধ্যে দেশ থেকে পালিয়েছে ডক্টর ইউনূসের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব। বিএনপি পুরোপুরি ক্ষমতা বুঝে নেওয়ার আগেই তিনি দেশ ছেড়ে সোজা নেদারল্যান্ডে পালিয়ে গেছে। বুঝতেই পারছেন কতটা ভয়ে থাকলে ক্ষমতা ছাড়ার আগেই দেশ ছেড়ে পালায় ফয়েজ। নাম্বার 4, লুৎফে সিদ্দিকী। তিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত। তিনিও ক্ষমতা ছাড়ার পরপরই দেশ ছেড়ে পালিয়ে যায়। এর কারণ একটাই, তারা জানে তারা সাধারণ মানুষের সাথে জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে। নাম্বার 5, আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের সাবেক আইন বিচার মন্ত্রী ছিলেন তিনি। তার কর্মকাণ্ডে দেশের মানুষ সবথেকে বেশি হতাশ হয়েছে। তিনি আইনের নামে রীতিমতো নাটক করেছেন। একদিকে তিনি গণহারে আওয়ামী লীগের খুনি আসামিদের জামিন দিয়ে ছেড়ে দিয়েছে, আর অন্যদিকে জামাত শিবিরের মতো তরুণদের পুরনো রাজনৈতিক মামলাগুলো ইচ্ছে করে জমিয়ে রেখেছিলেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা সে কোনোভাবেই মানেনি। নির্লজ্জের মতো একটি দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। এইসব কারণে দেশের আপামর জনতা তাকে জুতাপিটা করতে চেয়েছিল, যার কারণে সে দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। নাম্বার 6, সৈয়দা রিজওয়ানা হাসান। এই মহিলা হচ্ছে সুন্দরী কোটার উপদেষ্টা। তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক পরিবেশ এবং পানি সম্পদ উপদেষ্টা। দেশের মানুষ যখন দ্রব্যমূল্য, চাঁদাবাজি আর সিন্ডিকেটের যন্ত্রণায় পৃষ্ঠ, তখন তিনি মেতেছিলেন এলিট পরিবেশ দিয়ে। তিনি কৃষক গাড়ির হর্ন বন্ধ করা আর সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক নিষিদ্ধ করা নিয়েছিলেন। রাষ্ট্র মেরামতের মতো সিরিয়াস ইস্যু বাদ দিয়ে তিনি পড়ে রইলেন এমন সব লোক দেখানো সস্তা ইস্যু নিয়ে। মানুষের মনে তখন প্রশ্ন জেগেছিল, এরা কি আসলেই দেশ চালাতে এসেছে? তবে ক্ষমতা ছাড়ার পরপরই তিনি বুঝতে পেরেছেন কি ভুল করেছে। তাই যে কোনো মুহূর্তে তিনি দেশ ছেড়ে পালাতে পারেন। আর ইতিমধ্যে তিনি নিজে স্বীকার করেছেন যে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে এনেছে। জামাতকে তারা বেঁচে থাকতে কোনোদিন মেইন স্ট্রিম ক্ষমতায় আনবে না, তাহলে তাদের রাতের ব্যবসা বন্ধ হয়ে যাবে। নাম্বার 7, খলিলুর রহমান। সব থেকে বড় বেইমানের ইতিহাস রচনা করেছেন খলিলুর রহমান। তিনি ছিলেন নিরাপত্তা উপদেষ্টা। তিনি ছিলেন ডক্টর ইউনূসের সব থেকে কাছের লোক। তিনি নিজে এখন যোগ দিলেন বিএনপি সরকারে। এর থেকে বড় প্রমাণ আর কি লাগে যে এই অন্তর্বর্তী সরকার পুরোপুরি বিএনপির বি টিম হিসেবে কাজ করেছে। খলিল সাহেবরা ভেতরে ভেতরে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছেন, আর তার পুরস্কার হিসেবে আজ বিএনপির মন্ত্রিসভার চেয়ারে বসেছে। এটা হচ্ছে দালালির পুরস্কার। বসলেই বা কি হবে? পাপ কখনো বাপকেও ছাড়ে না। ইতিহাস কখনো ছেড়ে কথা বলবে না। বাংলাদেশে বারবার জুলাই আসবে এই সকল দালালদের শাস্তি দিতে। ভালো থাকবেন, টেক কেয়ার।